আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্রের আজকের এই ক্লাসে। আজকে আমরা পড়ব কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ অধ্যায় 3 আমরা আলোচনা করব। তো চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন দিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট কি। আমাদের মেইনলি টার্গেট হচ্ছে তোমার সিকিউ অ্যান্ড এমসিকিউ ঠিকঠাক মতো পারা, তাই তো? তো সিকিউ এর জন্য আমরা যে কাজটা করব, ম্যাথের জন্য আমরা টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করব, টাইপ ওয়াইজ। তো আমরা বিভিন্ন উদাহরণ আছে, এখানে ফরম্যাট আছে, ফরম্যাট বেসিসে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তাই যারা হচ্ছে ডিরেক্ট ম্যাথ প্র্যাকটিস করতে যাও তারা ভিডিওটা টেনে ফরম্যাটের ওখানে চলে যাবা, যেখানে আমি লিখে দিব যে এখন থেকে আমরা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ম্যাথ পার্ট, হ্যাঁ। তো তারা ডিরেক্ট ওই পার্টে শিফট হয়ে যাবা, মানে ওখানে তুমি টেনে ক্লাসটা দেখতে পারো। আর যারা হচ্ছে এমসিকিউ অ্যান্ড থিওরি মানে কনসেপ্টের জন্য তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, হ্যাঁ। কনসেপ্টের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট ওগুলা আমি ঠিকঠাক মতো বুঝাই দিব এবং ভালো মতো বুঝাই দিব। আর যেগুলো তোমার একবার দেখলেও চলবে, পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, সেগুলো আমরা স্কিপ করে যাব, ওকে। তো এই হচ্ছে, এভাবে আমরা মূলত আমরা কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা, তো চলো দেরি না করে এখন শুরু করি, ওকে। তো এখানে বুঝাইছে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কি বোঝায়। তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হচ্ছে, এটা হচ্ছে ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল ক নাম্বারের জন্য, যে কেন্দ্রীয় মানের চারপাশে তথ্য সারির মানগুলো বিস্তৃত অবস্থায় থাকে তার সংখ্যাসূচক পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো এখানে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে? কেন্দ্রীয় মান, এটা চারপাশে তথ্য সারির মানগুলো বিস্তৃত থাকবে, হ্যাঁ। এবং তার সংখ্যাসূচক পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় মান থাকবে, মানগুলো বিস্তৃত থাকবে এবং বিস্তৃত মানগুলো সংখ্যাসূচকভাবে আমি পরিমাপ করব, হ্যাঁ। তো এটা হচ্ছে কেন্দ্রীয় পরিমাপের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংজ্ঞা। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট এই সংজ্ঞাটাই দেখবা, আর বাকিটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এখন যেটা আমরা দেখব কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রকারভেদ, মানে কয়টা প্রকারভেদ আছে দেখো। 5টা প্রকারভেদ আছে: গাণিতিক গড় বা যোজিত গড় বা গড়, জ্যামিতিক গড় বা গুণিতক গড় বা গুণোত্তর গড়, তরঙ্গ গড় বা উল্টন গড় বা বিপরীত গড়। তরঙ্গ গড়ের আর এক নাম কি? বিপরীত গড়, হ্যাঁ। বিপরীত গড় বা উল্টন গড় বলা হয়। এটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো। মধ্যমা আর প্রচুরক। মধ্যমা মানে কি তোমার মাঝামাঝি যে মানটা, আর প্রচুরক মানে সবথেকে বেশি সংখ্যক মান, ওকে। তো এখন আমরা সূত্র দেখবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সূত্রগুলো কিন্তু তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে দেখো গাণিতিক গড়ের সূত্র দেওয়া আছে, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। বোধ ক্ষেত্রে, অশ্রেণীকৃত শ্রেণীকৃত, শ্রেণীকৃতের ক্ষেত্রে বড় এন, অশ্রেণীকৃত ক্ষেত্রে ছোট এন, হ্যাঁ। জ্যামিতিক গড়ের সূত্র কি? অ্যান্টিলগ লগ এক্স ডিভাইডেড বাই এন। সেম ভাবে অ্যান্টিলগ লগ এক্স ডিভাইডেড বাই এন। এখন অ্যান্টিলগ কিভাবে দিবা? তোমাদের ক্যালকুলেটরে শিফট প্লাস লগ চাপ দিবা, হ্যাঁ। শিফট প্লাস লগ চাপ দিলে ওইটাই তোমার অ্যান্টিলগ, ওকে। তাহলে এটা আমি লিখে দিই, অ্যান্টিলগ কিভাবে তোমরা অ্যান্টিলগ ইউজ করবা? শিফট প্লাস লগ, ক্যালকুলেটরে শিফট প্লাস লগ দিলে ওইটাই তোমার অ্যান্টিলগ, ওকে। তারপর হচ্ছে তোমার তরঙ্গ গড় বা হারমোনিক মিন। তরঙ্গ গড়ের সূত্র হচ্ছে উপরে এন ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এক্স আই, এন ডিভাইডেড বাই এফ আই ডিভাইডেড বাই এক্স আই, হ্যাঁ। তারপরে হচ্ছে মধ্যমা, মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ বিজোড় সংখ্যা যদি থাকে, আর জোড় সংখ্যা থাকলে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এন বাই 2 প্লাস এন বাই 2 প্লাস 1তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2, হ্যাঁ। এখানে হাফ আছে, অনেক কমপ্লেক্স ভাবে দেওয়া আছে, আমি এখানে লিখে দিই যে এন বাই 2 ও এন বাই 2 প্লাস 1তম মানের সমষ্টি, তম মানের সমষ্টি সমষ্টি ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে জোড় সংখ্যার মধ্যমা নির্ণয় করার সূত্র। আর প্রচুরক হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যাটা হচ্ছে প্রচুরক অশ্রেণীকৃতর ক্ষেত্রে। আর শ্রেণীকৃতর ক্ষেত্রে সূত্র আছে, এটা হচ্ছে এল মানে নিম্ন সীমা। এটা আমরা যখন ডিরেক্ট প্র্যাকটিস করব তখন এটা কোনটা মানে কোনটা, ট্রায়াঙ্গুলারের মানে বুঝবো, হ্যাঁ। তো এখানে সূত্রটা হচ্ছে এল প্লাস, ওকে, কি হলো,
ওকে, তো এল প্লাস এখানে 1 1 প্লাস 2, হ্যাঁ, আর এখানে সি, সি দিয়ে গুণ হবে, সি দিয়ে গুণ হবে, সিটা নিচে দিলাম। তো এটা হচ্ছে মূলত সূত্র, এটা মুখস্থ রাখবা, এই সূত্রগুলো সবগুলো মুখস্থ রাখবা। এটা তোমার যত ম্যাথ করবে, ম্যাথ করতে করতে অটোমেটিক প্র্যাকটিসে চলে আসবে। তো আগে ভাগে ব্রেনে প্রেশার দিয়ে লাভ নাই, এটা জাস্ট একবার দেখো, খাতায় লিখে রাখো, নোট করে রাখো, দেন আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন এই সূত্রগুলোর প্রয়োগ দেখব। হ্যাঁ, তো এখন হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় কাকে বলে এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে, এটা ক নাম্বারের জন্য দেখতে পারো, আর এটা এমসিকিউর জন্য দেখতে পারো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে গাণিতিক গড়। আচ্ছা, তো গাণিতিক গড় কাকে বলে? কোনো তথ্য সারি বা নিবেশনের তথ্য সংখ্যাগুলোর সমষ্টিকে ওর মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে তোমার গাণিতিক গড়। তো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x বার ইকুয়াল টু এক্স সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, আর শ্রেণীকৃতর ক্ষেত্রে সেম জিনিস, গণসংখ্যা গুণ হবে, গণসংখ্যা চলকের সাথে গুণ হবে, এফ আই সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই বড় এন। ওকে, শ্রেণীকৃতর ক্ষেত্রে সবসময় বড় এন হবে গণসংখ্যা। ওকে, তো গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি সমূহ আছে, দুইটা পদ্ধতি আছে, প্রত্যক্ষ পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতি। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি আসলে সংক্ষিপ্ত না, এটা সব থেকে বড় স্ক্যাম, সংক্ষিপ্ত পদ্ধতিটাই বেশি পেঁচানো। আচ্ছা, এটা আমরা সলভ করতে করতে দেখব। দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে কি হয়, সামেশন অফ এক্স ইকুয়াল টু মানে নর্মাল সূত্রটা, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। ওকে, এখন দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করা হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে সামেশন অফ এক্স ইকুয়াল টু এ, এ এখানে অনুমিত গড়, হ্যাঁ, অ্যাজিউম মিন, তারপর হচ্ছে সামেশন অফ ডিআই, ডিআই হচ্ছে এক্স আই মাইনাস এ, মানে প্রতিটা মান হতে অনুমিত গড়ের পার্থক্য বা দূরত্ব ডিভাইডেড বাই এন, মোট পদ সংখ্যা। হ্যাঁ, আর প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণীকৃতর ক্ষেত্রে সেম সেম সূত্র, জাস্ট বড় এন, আর এখানে এফ আই গুণ হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে সেম সূত্র, জাস্ট এখানে এফ আই গুণ হবে আর বড় এন হবে, দ্যাটস ইট। হ্যাঁ, সব তোমার সেম। ওকে, এখন আমরা উদাহরণে যাই। উদাহরণে যাব, একটা সংক্ষিপ্ত পদ্ধতি দেখব আর একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ পদ্ধতি দেখব। তো প্রত্যক্ষ পদ্ধতিতে দেখো এখানে একটা উদাহরণ আছে যে শ্রমিকদের বয়স দেওয়া আছে, শ্রমিক সংখ্যা দেওয়া আছে। তো এখানে x1 x2 x3 x4 x5 ধরে নিলাম। তো গাণিতিক গড়ের সূত্র কি, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। তো প্রত্যেকটা যোগ করে 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে কি তোমার প্রত্যক্ষ পদ্ধতি। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখো কি ভেজাল, বয়স দেওয়া আছে। তো এখানে আমি অনুমিত একটা গড় ধরে নেব, অনুমিত গড় আমি আমার মন মতো ধরে নেব, মাঝামাঝি মান ধরবো। হ্যাঁ, তো 25 26 27 28 30, তো এটা আমি 26 ধরে নিলাম, ধরো অনুমিত গড় 26। ওকে, তো অনুমিত গড় আমি 26 ধরলাম। তো এখানে অনুমিত গড় থেকে প্রত্যেকটা মান থেকে অনুমিত গড় বাদ দেবে, -1 +1 +2 +4 আছে। তো সামেশন অফ ডি আই সমান 6 আছে। হ্যাঁ, তো এখন সূত্রটা বসায় দাও, অনুমিত গড় আমি 26 ধরছিলাম, আর সামেশন অফ ডি আই কত আসছে, ডি আই আসছে 6, আর এন পদ সংখ্যা 5। তো এখানে 26 যোগ 1.20 27.20। তো এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে একটা কথা লিখছে যে দেখো মূল মানে a = 26 এর পরিবর্তনে শ্রমিকদের বয়সের মূল গাণিতিক গড়ে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু মূলের পরিবর্তনে শ্রমিকদের বয়সের নতুন চলকের গাণিতিক গড়, যেমন এইটা 1.20, মূল চলকের গাণিতিক গড় 27.20, অর্থাৎ সামেশন অফ এক্স বার গ্রেটার দেন ডি বার, অর্থাৎ তথ্য সারিতে মূলের পরিবর্তনে গাণিতিক গড়ের পরিবর্তন হয়। এটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো, গাণিতিক গড় মূলের উপর নির্ভরশীল, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট খুবই। তো গাণিতিক গড়ের পরিবর্তন হয় কেন, মূলের পরিবর্তনে, মূলের পরিবর্তনে, আর গাণিতিক গড় মূলের উপর নির্ভরশীল। হ্যাঁ, এখানে মূল কোনটা, মূল হচ্ছে = 26, অর্থাৎ অনুমিত গড়টা এখানে আমরা মূল হিসেবে ধরছি। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেম ভাবে সেম সূত্র, এটা আমরা দেখবো না, সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে নির্ণয় করছে। হ্যাঁ, তো নরমালি দেখো আমরা এখানে অনুমিত গড়টা কিন্তু সেকেন্ডটা ধরতেছি, 20 22 30 32, নরমালি এখানে সেকেন্ডটা ধরা হচ্ছে। এখানে দেখো সেকেন্ডটা ধরতেছে 25 26, এটা তো ক্রমিক অনুসারে সাজানো নাই, এজন্য 26টা নিচে আছে।
তুমি যদি ক্রমিক অনুসারে সাজাও 25, 26, 27, 28, 30, তাহলে কিন্তু 26টা সেকেন্ড নাম্বারে পড়তেছে, এটা সেকেন্ডটা ধরছে। এখানে দেখো 20, সরি এই যে দেখো 12, 17, 22, এটা আবার 3 নাম্বারটা ধরছে। এখানে টোটাল সংখ্যা কত? 5টা, তো এটা আবার 3 নাম্বারটা ধরছে। তো এটা অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটা, একদম মাঝেরটা ধরবা নাকি সেকেন্ডটা ধরবা। এখানে তোমার ধরছে 26, হ্যাঁ, 25, 26, 27, 28, 30, 27ও ধরতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। কারণ অনুমিত গড় মানে কি, অনুমান করে নিছো তুমি, তো এটা যে কোনোটা ধরতে পারো। ওকে, আচ্ছা, তো এখানে দেখো, এখানে মূল হচ্ছে 22, মূল কোনটা? এই যে অনুমিত গড়টা হচ্ছে মূল, হ্যাঁ। মাপনী হচ্ছে c = 5, এটা হচ্ছে মাপনী। তো মাপনী কোনটা? এই যে ব্যবধানটা আর কি, 10 থেকে 14, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14, 5, এটা হচ্ছে মাপনী, মানে ব্যবধানটা, শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে c। ওকে, তো এটা আমরা গড় পেলাম। তো দেখো এখানে উদাহরণ বলছে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল, হ্যাঁ, এমসিকিউ আসতে পারে। গাণিতিক গড় মূল ও মাপনীর পরিবর্তনে গাণিতিক গড়ের পরিবর্তন হয়। তাই গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। মূলটা হচ্ছে তোমার অনুমিত গড়, আর মাপনী হচ্ছে তোমার শ্রেণী ব্যবধানটা, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এখন আমার গাণিতিক গড়ের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে বা ধর্ম দেওয়া আছে। তো গাণিতিক গড়ের ফার্স্ট যে ধর্মটা, সেটা হচ্ছে কোনো তথ্যের সমষ্টি ও তথ্যের সংখ্যা গাণিতিক গড়ের গুণফলের সমান হবে, হ্যাঁ। তথ্যের সমষ্টি অর্থাৎ কোনো তথ্যের সংখ্যা যদি n হয়, গাণিতিক গড় x বার হলে সামেশন অফ xi = nx বার, এগুলা তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো কোনো তথ্যের সমষ্টি, এই যে তথ্যের সমষ্টি, এটা পড়বার এটার সাথে মিলাবে, এই যে সামেশন অফ xi, তথ্যের সমষ্টি, ওই তথ্যের সংখ্যা হচ্ছে এটা n, ও গাণিতিক গড় কত? x বার গুণফলের সমান হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। তারপরে কোনো তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, হ্যাঁ, এই যে বিভিন্ন মান হতে ওনার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, এগুলো হচ্ছে ধর্ম, গাণিতিক গড়ের ধর্ম বা বৈশিষ্ট্য, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এই প্রত্যেকটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম, হ্যাঁ, অনুমিত গড়ের থেকে ক্ষুদ্রতম হবে। ওকে, এই হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো এমসিকিউ এর জন্য দেখে রাখবা। আচ্ছা, তারপরে গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল, এটা আগেই দেখছি। মূল ও মাপনের উপর নির্ভরশীল, এটা এমসিকিউ এর জন্য দেখে রাখবা। ওকে, এবার দুটি চলকের যোগফল বা বিয়োগফলের গাণিতিক গড় উহার নিজ নিজ গাণিতিক গড়ের যোগফল বা বিয়োগফলের সমান। আচ্ছা, তো এগুলো হচ্ছে সবগুলো তোমার বৈশিষ্ট্য, বাকিগুলা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, এখন আমরা দেখবো ওয়েটেড এভারেজ মেথড, মানে ভারযুক্ত গড়, হ্যাঁ। তো ভারযুক্ত গড়ের গাণিতিক সূত্রটা এখানে দেওয়া আছে, x বার w সমান সমান প্রত্যেকটার ওয়েটের সাথে চলক গুণ হবে, ওয়েটের সাথে চলক গুণ হবে, হ্যাঁ। তো সামেশন অফ wi xi ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই সামেশন অফ wi, হ্যাঁ, মানে ভার দিয়ে ভাগ হবে। মেইনলি হচ্ছে wi xi, আমি যদি ছোট করি, আর এখানে হচ্ছে সামেশন অফ wi, এটা হচ্ছে সূত্র। ওকে, তো আরোপিত গাণিতিক গড়ের ভার কাকে বলে এখানে দেখতে পারো ক নম্বরের জন্য, যে কোনো নিবেশনের বিভিন্ন মানগুলোর সাথে এর সংশ্লিষ্ট আরোপিত ভারের গুণফলের সমষ্টিকে মোট ভার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভার আরোপিত গড় বলে। মূলত এই জিনিসটা, এটার সাথে তুমি ভিজুয়ালাইজ করো, কানেক্ট করো। কোনো নিবেশনের বিভিন্ন মানগুলোর সাথে এর সংশ্লিষ্ট আরোপিত ভারের গুণফলের সমষ্টিকে, এই যে বিভিন্ন মানগুলোর সাথে এর সংশ্লিষ্ট আরোপিত ভারের গুণফলের সমষ্টিকে মোট ভার দ্বারা ভাগ করলে, এই যে মোট ভার দ্বারা ভাগ করলে যে মান আমি পাবো সেটা হচ্ছে আমার ভার আরোপিত গাণিতিক গড়, হ্যাঁ। তো এটা যখন তুমি ভিজুয়ালাইজ করে পড়বা তখন তোমার বেশি মনে থাকবে,
কারণ সূত্র তোমার মুখস্থ থাকে। ওকে, তুমি এটা ব্যাখ্যা করবা। আচ্ছা, তো এখানে ভাড়া আরোপিত করে একটা উদাহরণ দেওয়া আছে। তো এখানে বলছে একটি গাড়ি ঘন্টায় 5 কিলোমিটার বেগে এত চলে, ঘন্টা গাড়িটির গতিবেগ কত। তো এই 5 কিলোমিটার, 4 কিলোমিটার, 3 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে আমার চলক। হ্যাঁ, আর ভার কত, 3 ঘন্টা লাগে। হ্যাঁ, 3 ঘন্টা, তারপর হচ্ছে 4 ঘন্টা লাগে, তারপর হচ্ছে এখানে 2 ঘন্টা লাগে। তো এটা হচ্ছে আমার ভার। ওকে, তো প্রত্যেকটা জাস্ট গুণ করে দিলাম। এই যে x1 এর সাথে আমি w1 গুণ করলাম, এই যে 3 গুণ 5 হলো। হ্যাঁ, প্লাস x2 এর সাথে w2 গুণ করলাম, এই যে, তারপরে x3 এর সাথে w3 গুণ করলাম, আর নিচে জাস্ট w1 2 3 যোগ করে দিলাম। তো যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি, ভার আরোপিত গড়। ওকে, ভার আরোপিত গড়। তো এখানে দেখো ফার্স্টেরটা হচ্ছে 5 কিলোমিটার, কিলোমিটার বেগে, কিলোমিটার, এগুলো হচ্ছে চলক x1, এটা হচ্ছে x2, তারপর হচ্ছে x3, এভাবে। আর এটা হচ্ছে w1 3 ঘন্টা, 3 ঘন্টা, w2, আর এটা হচ্ছে 2 ঘন্টা, w3। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত তোমার ভার আরোপিত গড় কিভাবে তুমি নির্ণয় করবা সেটার কৌশল। তো এখন আমরা জ্যামিতিক গড়ে যাব। জ্যামিতিক গড়ে ডিরেক্ট যে সূত্রটা মনে রাখলে হবে। তো জ্যামিতিক গড়ের সূত্রটা কি? জ্যামিতিক গড়ের সূত্র হচ্ছে জিএম ইকুয়াল টু তোমার প্রোডাক্ট অফ এন 1 ডিভাইডেড বাই এন। হ্যাঁ, এটাকে প্রোডাক্ট বলা হয়। প্রোডাক্ট মানে গুণ, এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণ বোঝাবে। আর সামেশন মানে যোগ, যোগ। হ্যাঁ, প্রোডাক্ট সাম বলা হয়। ওকে, তো মেইনলি এইভাবে তুমি নির্ণয় করবা না, এত কমপ্লেক্স দরকার নেই। তোমার সূত্র হচ্ছে এটা জ্যামিতিক গড়ের, অ্যান্টিলগ, আর থার্ড ব্র্যাকেটে তোমার 1/n log xi। হ্যাঁ, অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ের ব্যবহারিক সূত্র অ্যান্টিলগ। অ্যান্টিলগ কিভাবে ইউজ করবা, তুমি শিফট প্লাস লগ দিলে ক্যালকুলেটরে অ্যান্টিলগ বের হয়ে যাবে। আর জ্যামিতিক গড় এখানে দেখো, জ্যামিতিক গড়ের ডিরেক্ট উদাহরণ দেওয়া আছে। 2 4 8 এর জ্যামিতিক গড় হচ্ছে √2 × 4 × 8, অর্থাৎ মান কত আছে, 3টা, এজন্য 3 হইছে n। হ্যাঁ, তো এটার সূত্র হচ্ছে মেইনলি n √xn। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার জ্যামিতিক গড়ের সূত্র। এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, আর অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিলগ ডিভাইডেড বাই 1/n log xi। ওকে, তো এটা আমরা এত প্রেসার দেওয়ার দরকার নেই, আমরা যখন ডিরেক্ট ম্যাথ সলভিং এ যাব তখন আমরা বের করব। তো এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের সূত্র তো আমরা জানলাম। আর অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের সূত্র এটা অ্যান্টিলগ। তো সেম জিনিসটা আবার রিপিট করছে। ওকে, এই যে এখন আমরা ম্যাথ সলভিং এ যাব, ম্যাথ সলভিং করে শিখবো। হ্যাঁ, তো দেখো এখানে শ্রমিকদের মজুরি দেওয়া আছে, শ্রমিকদের সংখ্যা দেওয়া আছে। বলছে শ্রমিকদের মজুরির জ্যামিতিক গড় নির্ণয় করো। তো জ্যামিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার শ্রেণীর মধ্যবিন্দু মান নির্ণয় করতে হবে। গণসংখ্যা তো দেওয়াই থাকবে, log x আর f log x এর মান বের করে নিতে হবে। হ্যাঁ, তো এটা যেহেতু আমি সূত্র বসাবো, তাই log x আর f log x এর আগে আমি মান বসায় নিব। ওকে, তো আমার এখানে শ্রেণীগুলোর মধ্যবিন্দু হচ্ছে x, শ্রমিকদের গণসংখ্যা হচ্ছে f। হ্যাঁ, তো শ্রমিকদের মধ্যবিন্দু বের করলাম, গণসংখ্যা বের করলাম, আর log x কি, log দিয়ে x এর মানটা বসায় দিবা, যেটা আসবে ওইটাই log x। হ্যাঁ, আর f log x কি, এই যে log x এর সাথে তোমার জাস্ট f টা গুণ হবে। গুণ হলে দেখো এই যে 3.7290, হ্যাঁ, এখানে গুণ হলে হচ্ছে 5.4088। সবগুলো যোগ করবা, সামেশন দিবা, n এর যোগ করবা। তো এখন আমার সূত্র হচ্ছে অ্যান্টিলগ, তারপরে ব্র্যাকেটে সামেশন অফ f log x ডিভাইডেড বাই n। হ্যাঁ, সামেশন অফ f log x আমার কত আসতেছে 28.481 সামথিং, আর ডিভাইডেড বাই 20। হ্যাঁ, তো আগে এটা ভাগ করে নিবা, ভাগ করে আসতেছে 1.4241। তো অ্যান্টিলগ কিভাবে ইউজ করবো আমি তো বলেই দিছি, যে শিফট প্লাস লগ দিলে ওইটাই তোমার অ্যান্টিলগের কাজ করে। হ্যাঁ, তো আমার মান আসবে 26.55, 26.55। ওকে, তো এইভাবে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব।
এরপর আসি তরঙ্গ গড় বা উল্টন গড় বা বিপরীত গড় বলা হয়। তো এই নামগুলো মনে রাখবা। ওকে, তো এখানে দেখো কেন এটাকে উল্টন গড় বলা হয়, কারণ তথ্য সময়ের মান সময়ের উল্টা মানের গাণিতিক গড় নেওয়া হয়, গাণিতিক গড়ের উল্টা মানকে গ্রহণ করা হয়, তরঙ্গ গড়কে সাধারণত HM দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো তরঙ্গ গড়ের সূত্র হচ্ছে এইটা, n ডিভাইডেড বাই 1/xi, সামেশন অফ 1/xi। হ্যাঁ, আর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সেম, n ডিভাইডেড বাই সামেশন অফ fi/xi। এখানে 1 এর বদলে জাস্ট fi হবে, অর্থাৎ গণসংখ্যা হবে, আর এখানে ছোট n এর বদলে বড় n হবে। সূত্র সেম, একটা মনে রাখলে তুমি দুইটা মনে রাখতে পারবা। হ্যাঁ, সব জায়গায় মোটামুটি তোমার ক্রাইটেরিয়া সেম। আচ্ছা, তো এখানে আমরা তোমার গতিবেগ মানে তরঙ্গ গড় বের করব। গতিবেগ দেওয়া আছে, তো এটার প্রত্যেকটা 1/x বের করে নিতে হবে, যেহেতু আমার সূত্রের ক্ষেত্রে 1/x আছে। তো বের করলাম, সামেশন অফ 1/x এত আসে, এখন আমরা ডিরেক্ট জাস্ট সূত্র বসাই দিব, n ডিভাইডেড বাই সামেশন বাই 1/x। তো n কত ছিল 4, আর সামেশন বাই 1/x সমান সমান 0.1060। তো টোটাল আসতেছে 37.73। তো এটাই হচ্ছে তোমার মূলত তরঙ্গ গড় বের করার সূত্র। হ্যাঁ, এই যে গড় গতিবেগ, গাড়িটির গড় গতিবেগ কত, তো গড় গতিবেগ বের করার জন্য তোমার তরঙ্গ গড় লাগবে। গতিবেগ সমান সমান x, একটাই যেহেতু তোমার বৈশিষ্ট্য দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাই এখানে তোমার তরঙ্গ গড় নির্ণয়ের মাধ্যমে আমরা গতিবেগটা নির্ণয় করব। ওকে, ওকে, তো ভার আরোপিত তরঙ্গ গড়টা সেম, জাস্ট তোমার ওয়েটটা গুণ হবে। এই যে দেখো, জাস্ট ওয়েটটা গুণ হয়েছে। হ্যাঁ, সামেশন অফ wi ডিভাইডেড বাই wi ডিভাইডেড বাই xi। হ্যাঁ, সামেশন অফ wi ডিভাইডেড বাই xi, এটা হচ্ছে সূত্র। তো সূত্র মুখস্থ রাখতে হবে। তো এখানে দেখো ভারের একটা ম্যাথ দেওয়া আছে। তো এখানে কোশ্চেনে দেখি, কোনো এক ব্যক্তি তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে 40 কিলোমিটার পার ঘন্টা, 100 কিলোমিটার বাসে, এত কিলোমিটার বেগে ভ্যানে, হ্যাঁ, সে বিভিন্ন জায়গায় গেছে, ভ্যানে করে গেছে, মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সে জান দিয়ে দিছে আর কি। তো মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরলো, তার যাত্রাপথে গড় গতিবেগ কত। তো গড় গতিবেগ বের করতে হলে, গড় গতিবেগ বের করলে, গতি বের করতে হলে আমার তরঙ্গ গড় অবশ্যই নির্ণয় করতে হবে। তো এখানে চলক হচ্ছে আমার কত কিলোমিটার পার ঘন্টা, এগুলো হচ্ছে সব চলক। আর ওয়েট হচ্ছে তোমার কত কিলোমিটার, কত কিলোমিটার গেছে। হ্যাঁ, 100 কিলোমিটার, ওয়েট টু সমান 20 কিলোমিটার। ওকে, এই যে সেকেন্ডটা হচ্ছে তোমার ওয়েট, 100 কিলোমিটার কত পথ গেছে, এগুলো হচ্ছে ওয়েট, কিলোমিটারটা ওয়েট, আর পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে তোমার চলক। তো ওয়েটগুলো বসায় দাও, চলকগুলো বসায় দাও। তোমার সূত্র কি, এই যে ওয়েটগুলো যোগ হবে, সবগুলো যোগ হবে ওয়েট, তারপরে ওয়েট ডিভাইডেড বাই চলক, ওয়েট ডিভাইডেড বাই চলক। হ্যাঁ, ওয়েট ডিভাইডেড বাই চলক। তো এভাবে সূত্র বসায় দাও, থাকতেছে তোমার 20.83। তো যাত্রাপথের গড় গতিবেগ হচ্ছে 20.83। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু এখনো কনসেপ্ট, আমরা এখনো ম্যাথে ঢুকেই নাই, ম্যাথে ঢুকবো যখন ফরম্যাটে ঢুকবো। ওকে, এখানে সঠিকতা যাচাই করছে যে আমরা গতিবেগের মানে নর্মালি তোমার যে সূত্র আছে, সূত্রদের সঠিকতা জানা গেছে। আমরা জানি গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, অর্থাৎ 1/40 ঘন্টা, অর্থাৎ 100 কিলোমিটার অতিক্রম করতে লাগে, মানে পাটিগণিতের মতো আর কি। 1 গুণ 100 ডিভাইডেড বাই 40, 2.50 ঘন্টা। 20 কিলোমিটার অতিক্রম করতে লাগে 2 ঘন্টা। তৃতীয় ক্ষেত্রে 5 কিলোমিটার অতিক্রম করতে লাগে কত, 125 কিলোমিটার অতিক্রম করতে লাগে কত। তো মোট অতিক্রান্ত দূরত্ব যোগ করলাম, মোট প্রয়োজনীয় সময় যোগ করলাম, তো দুইটা দিয়ে ভাগ দিলে দেখো 20.83 আসতেছে। তো এটা বলা যায় যে আমাদের সঠিক, আমাদের যে গতিবেগ নির্ণয় হয়েছে ওটা সঠিক। আচ্ছা, এখন মধ্যমা আসি। তো মধ্যমা কাকে বলে, কোন তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানোর পর যে মানটি তথ্য সারিকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মধ্যমা বলে। তাহলে কিওয়ার্ড কোনটা, সমান দুই ভাগে বিভক্ত করবে। ওকে, ওকে, তো এখন সূত্র আমরা জানি, অলরেডি পড়ে আসছি, যদি বিজোড় হয় n+1/2 তম পদের মান, আর যদি জোড় হয় n/2 তম মান ও n+2+1 তম মানের সমষ্টি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তো মধ্যমা, এখানে মধ্যমা নির্ণয়ের সূত্র আবার লিখছে। ওকে, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে দেখো মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে, যে প্রথমে ক্রমজোড়িত গণসংখ্যা নির্ণয় করতে হবে অবিচ্ছিন্ন
নিবেশনের ক্ষেত্রে, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে এখানেও গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমান নির্ণয় করতে হলে ফার্স্ট ফরজ কাজ কি, তোমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা, এটা হচ্ছে মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট ফরজ কাজ। তো n/2 তম মান ও n/2 তম প্লাস 1 তম মানের সমষ্টি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সূত্র। আর এখানে এফসি এফএম ইন্টু সি। তো এফসি কি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এফএম কি, ওই শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র কি, এল মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা n/2, তারপর হচ্ছে এফসি, এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান, আর এন হচ্ছে মোট গণসংখ্যা। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে নাও। এখন আমরা উদাহরণে আসি। তো মধ্যমা এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, যেহেতু তোমার প্রথম বিজোড় সংখ্যার ক্ষেত্রে এখানে 3তম পদ হচ্ছে 1। হ্যাঁ, আর উদাহরণ 3.9 দেখো, এটা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যার ক্ষেত্রে 6 ডিভাইডেড বাই 2 তম মান ও 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম মানের সমষ্টি 3তম মান আর প্লাস 4তম মান। 3তম মান ছিল 10, 3তম মান কত ছিল তোমার 10, 5 9 10 ঊর্ধ্বক্রমে সাজালে, এই যে 5 9 10, 3তম মান 10 আর 4তম মান 12। তো 10 প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 11, এটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, তো এখন আমরা দেখো এই যে তোমার গণসংখ্যা নির্বাচনের ক্ষেত্রে কিভাবে তুমি মধ্যমা নির্ণয় করবা। তো এখানে গণসংখ্যা আছে, এই যে যোজিত গণসংখ্যা নির্ণয় করে ফেললা। যোজিত গণসংখ্যা জাস্ট বসায় আর যোগ করবা, 7 আর 3 10, 10 15 25, 25 12 37, 37 আর 8 45। হ্যাঁ, তো এখানে দেখো n সমান 45, 45 প্লাস 1 46 ভাগ 2, 23তম মান। তো 23তম মান 45 যেহেতু তোমার বিজোড় সংখ্যা, তাহলে এটা সূত্র হবে 23তম মান হচ্ছে কত তোমার 30। 23তম মান কত 30। কিভাবে বুঝলাম 30? 23তম মান, এই যে 25 আছে কত ক্রমযোজিত গণসংখ্যার কলাম হতে পাইছি 25। তো 25-এর মধ্যে তো তোমার 23তম মান আছে। হ্যাঁ, তো এই যে প্রাপ্ত নম্বর হচ্ছে 30। ওকে, তো এটা হচ্ছে তোমার মধ্যমা। তো এরপর হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা, মানে অবিচ্ছিন্ন গণসংখ্যার ক্ষেত্রে অবিচ্ছিন্ন কোনটা, যে এটার উচ্চ সীমা এটার নিম্ন সীমা মিলবে না, তখন আমার প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। প্রকৃত শ্রেণীসীমার ক্ষেত্রে জাস্ট 0.5 আগায় দিবা, 0.5 পিছায় দিবা। 9.5 19.5 19.5। আচ্ছা, প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করলাম, গণসংখ্যা এফ ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। তো আমার হচ্ছে তোমার মাঝামাঝি শ্রেণী কোনটা বুঝতেছি, যে এটা হচ্ছে আমার মাঝামাঝি শ্রেণী, কারণ হচ্ছে এখানে তোমার 25 আছে। হ্যাঁ, তো মাঝামাঝি শ্রেণী আমার হচ্ছে এটা n ইকুয়াল টু 36, 36 18 দুগুণ 36, তোমার মাঝামাঝি শ্রেণী এটা। তো এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে এফএম, আর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। হ্যাঁ, তো এটা আমরা নির্ণয় করলাম। নির্ণয় করে এই যে দেখো এখানে n ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 18। হ্যাঁ, তো 18তম পদটা 30 থেকে 39 শ্রেণীতে অবস্থিত, যার প্রকৃত শ্রেণী এত। এই যে 18, 36 ডিভাইডেড বাই 2 কত 18। 18তম পদটা আমার হচ্ছে তোমার এই শ্রেণীতে অবস্থিত। এই যে 17-এর পরে কি 25 আছে, তার মানে কি 17 থেকে 25 পর্যন্ত সব হচ্ছে এই শ্রেণীতে, 30 থেকে 39 শ্রেণীতে। এটা প্রকৃত শ্রেণী হচ্ছে এত। ওকে, তো এল হচ্ছে এখানে তোমার 29.5, 29.5। তারপর এন সমান সমান তো 36 দেওয়াই আছে। এফসি তো আমরা ডিটেক্ট করে ফেললাম, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান 10। তো সূত্র বসায় দিলাম, মধ্যমা আসতেছে 30.75। ওকে, আচ্ছা, তো লেখের মাধ্যমে মধ্যমা নির্ণয় করছে। তো এখানে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা যাবে, আর ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর গণসংখ্যা যাবে। হ্যাঁ, তো এইভাবে তোমার মধ্যমা নির্ণয় করতে হবে। ওকে, মধ্যমা আবার এখানে যোজিত গণসংখ্যা দিয়ে নির্ণয় করছে, এখানে মূলত গ্রাফটা দেখানো হয়েছে। এই বরাবর শ্রেণীর উচ্চসীমা দেখাইছে 125 130 135, আর এখানে যোজিত গণসংখ্যা দেখাইছে। দেখো মধ্যমা আমার কত আসছিল এখানে
ওকে, তো আমার এখানে 100 ছিল, 100 ডিভাইডেড বাই 2 50। হ্যাঁ, তো 50 যেহেতু আসতেছে, এই দেখো 50-র এখানে দাগ টানছে, আর এখানে হচ্ছে তোমার 140 আর 45-এর মাঝে 141.13। তো আগে মধ্যমা আমরা বের করে নিলাম, বের করে তারপর হচ্ছে আমরা দাগ কেটে দিলাম। হ্যাঁ, তো n ডিভাইডেড বাই 2 বের করলাম, আর এভাবে আমরা মধ্যমান নির্ণয় করলাম। ওকে, তারপর হচ্ছে প্রচুরক। প্রচুরক হচ্ছে সব থেকে বেশি যে সংখ্যাটা আছে ওইটাই প্রচুরক। তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে, গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। ওকে, তো ট্রায়াঙ্গেল 1 প্লাস ডিভাইডেড বাই ট্রায়াঙ্গেল 1 প্লাস ট্রায়াঙ্গেল 2, এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে সি। সি সবসময় শ্রেণী ব্যবধান হয়, এটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান, আর এটা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। ট্রায়াঙ্গেল 2, 1 হচ্ছে পূর্ববর্তী, 2 হচ্ছে পরবর্তী। চলো আমরা উদাহরণে গেলে বুঝবো। এই যে সব থেকে বেশি সংখ্যা আছে কত? 10 গণসংখ্যা। কোন শ্রেণীতে? 10 থেকে 15 শ্রেণীতে। তার মানে এখানে তোমার প্রচুরক বিদ্যমান, এটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 10, L = 10। তারপর হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর ব্যবধান 10 - 7 = 3, আর পরবর্তী শ্রেণীর ব্যবধান 10 - 8 = 2, আর শ্রেণীর ব্যবধান তো 5। 10 থেকে 15, 15 থেকে 20, 5। তো এখন আমরা সূত্র বসায় দিলাম, 10 + 3 ডিভাইডেড বাই 3 + 2 × 5, অর্থাৎ 13। 13 হচ্ছে আমার নিম্ন প্রচুরক। তো গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা এভাবে প্রচুরক নির্ণয় করব। তো এখানে হচ্ছে তোমার প্রকৃত শ্রেণী দিয়ে করছে, সেম জিনিস, এটা দেখবো না। আচ্ছা, এই সূত্রটা আমার এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে প্রচুরক সমান সমান 3 × মধ্যমা মাইনাস 2 × গড়, এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ তোমার দেওয়া থাকবে যে মধ্যমা দেওয়া আছে, গড় দেওয়া আছে, তুমি প্রচুরক নির্ণয় করো। তো তখন এই সূত্রের মাধ্যমে তুমি প্রচুরক নির্ণয় করবা। প্রচুরক সমান সমান 3 × মধ্যমা মাইনাস 2 × গড়। ওকে, আচ্ছা, তো এই যে দেখো প্রচুরক সমান সমান 3 × মধ্যমা মাইনাস 2 × গড় কিভাবে বের করলাম। তো এখানে তোমার একটা গণসংখ্যা নিবেশন দেওয়া আছে। তো এখানে মধ্যবিন্দু নির্ণয় করব, গণসংখ্যা নির্ণয় করব, এবং এখানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেওয়া আছে, d = a = 35 দেওয়া আছে। হ্যাঁ, 35 যেহেতু এটা মাঝামাঝি মান, তাই এখানে a = 35 দেওয়া আছে, 10 দেওয়া আছে, তো দিলাম। তারপর ক্রমযোজিত গণসংখ্যা দিলাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে প্রচুরক নির্ণয় করব কিভাবে। প্রথমে গড় নির্ণয় করব। গড় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, a + fi/di ডিভাইডেড বাই n × c। হ্যাঁ, 35 + 11/40 × 10। তো এখানে মানগুলো দেওয়াই আছে। ওকে, তো এরপর মধ্যমা নির্ণয় করব। মধ্যমা আমরা সূত্র বেসিসে নির্ণয় করব। এটা হচ্ছে মধ্যমান নিম্ন সীমা, l = 30, গণসংখ্যা তো দেওয়াই আছে 40 ডিভাইডেড বাই 2। fc হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা মধ্যমা শ্রেণীর, আর এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, তো সূত্র বসালাম, তারপর হচ্ছে আমরা প্রচুরকের সূত্র বসাই দেবো। 3 × মধ্যমা, মধ্যমা কত পাইছি তোমার 40, আর 2 × গড়, গড় কত পাইছি 37.75। হ্যাঁ, তো নির্ণয় প্রচুরক এত। তো এটা তো এটা এই টাইপের ম্যাথ খুব কম আসে, আসলেও খুব কম। তোমার জাস্ট এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে তোমার প্রচুরক দেওয়া থাকবে। এখন যেটা দেখবো এটা হচ্ছে কোয়ার্টাইল বা চতুর্থক, এটা থেকে ম্যাথ আসে। কোন তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম সাজানোর পর যে তিনটা মান ওই তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করে তাকে আমরা মানে চতুর্থক বলি। তো এখানে Q1, Q2, Q3। তো Q2টা হচ্ছে তোমার মধ্যমা। হ্যাঁ, এই জন্য এখানে মিডিয়াম দিছে। Q2টা হচ্ছে তোমার মধ্যমা, এটা লিখে রাখো, এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা, Q2টা হচ্ছে মধ্যমা। তো দেখো Q1, 2, 3 এটা কিন্তু সমান 4 ভাগে ভাগ করছে। ওকে, তো এটা হচ্ছে 25, 50, 75। ওকে, আচ্ছা, তো মধ্যমা নির্ণয়ের সূত্র দেখো দেওয়া আছে। মধ্যমা 2, Q2 নির্ণয়ের সূত্র তোমার একটাই। তো এখানে ডিরেক্ট আমরা ম্যাথে গেলে বুঝবো, অবিন্যস্ত বিন্যস্তর ক্ষেত্রে মূলত আলাদা।
এই যে আমরা এখন ম্যাথে যাব, ম্যাথে গেলে ডিরেক্ট বুঝতে পারবো। ওকে, তো এখানে দেখো উদাহরণ 3.8 দেখো, এখানে বলছে 60তম শতমক নির্ণয় করো। শতমক নির্ণয় করে এখানে টোটাল তথ্য সংখ্যা আছে 60টা। এটার আমরা চতুর্থক গুলা বের করব। তৃতীয় চতুর্থক কত? 3 ইন্টু n+1 ডিভাইডেড বাই 4তম মান। হ্যাঁ, তো চতুর্থক নর্মালি নির্ণয় করে কেন? প্রথম চতুর্থক হচ্ছে তোমার n+1 ডিভাইডেড বাই 4তম মান। দ্বিতীয় চতুর্থক হচ্ছে 2 n+1 ডিভাইডেড বাই 4। এটা কাটাকাটি করে n+1 ডিভাইডেড বাই 2তম মান। হ্যাঁ, আর তৃতীয় চতুর্থক হচ্ছে 3 n+1 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, অর্থাৎ যত চতুর্থক হবে এখানে 1 2 3 এভাবে যোগ হবে। বোঝা গেছে? তিনটা যেহেতু চতুর্থক থাকে, তো এটার মান হচ্ছে 5। তারপর হচ্ছে সপ্তম দশমক কিভাবে নির্ণয় করব? জাস্ট n+1 ডিভাইডেড বাই 4, এখানে 7 দিব। ওকে, তো আমরা 60তম দশমক কিভাবে নির্ণয়, শতমক কিভাবে নির্ণয় করব? 60 ডিভাইডেড বাই 100 প্লাস n তম 1তম পদ। তো আমরা মান বসায় যত পাবো সেটাই হচ্ছে আমার কি 60তম দশমক, এই যে 1.8। এটা হচ্ছে 60তম শতমক, সরি 60তম শতমক। বোঝা গেছে? ওকে, এই যে এখানে চতুর্থ দশমক নির্ণয় করতে বলছে আর 80তম শতমক নির্ণয় করতে বলছে। তো গণসংখ্যা দিলাম, ক্রমযোজিত গণসংখ্যা দিলাম। এখন হচ্ছে প্রথম চতুর্থক আমরা কিভাবে বের করব? n+1 ডিভাইডেড বাই 4তম পদ, এই যে 163, 41তম পদ হচ্ছে 16। তারপর হচ্ছে Q3 বের করলাম, তোমার কত আসতেছে? 141 গুণ 3তম পদ, 123তম পদ হচ্ছে 20। হ্যাঁ, 123তম পদ 20। তো এই যে 199 থেকে 131। হ্যাঁ, তো 123তম পদ কিসের মধ্যে পড়তেছে? জুতার সাইজ 20-এর মধ্যে পড়তেছে। তো এইভাবে আমরা নির্ণয় করব। তারপর হচ্ছে চতুর্থ দশমক D4 বের করলাম। দশমকের ক্ষেত্রে নিচে 10 দিয়ে ভাগ হবে, চতুর্থকের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে, শতমকের ক্ষেত্রে 100 দিয়ে ভাগ হবে। সূত্র সেম, জাস্ট দেখে বসাতে হবে। হ্যাঁ, এই যে দেখে বসালাম 100 163 প্লাস 1 ইন্টু 80তম পদ। তো একটি পদের জন্য মান বৃদ্ধি হয়েছে কত? 22 মাইনাস 20। 131তম পদ ছিল 20, 132তম পদ হচ্ছে 22, তো 2। আর 0.2টি পদের জন্য মানের বৃদ্ধি 0.4। হ্যাঁ, 2 দিয়ে গুণ হবে। আর 80তম শতমক 131.2। এটা তো আমরা বের করলাম। 2তম পদ কত ছিল? 131.2তম পদ 20 প্লাস 0.4 ইকুয়াল টু 20.4। 20 থেকে পেলাম 131.2। এই যে 131.2 আমরা 20-এর মধ্যে ধরছি। হ্যাঁ, এইভাবে আমরা নির্ণয় করব চতুর্থক শতমক এগুলো আর কি। বোঝা গেছে? এখন আমরা কিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিস পড়ব। সেটা হচ্ছে কোনো তথ্য সারির প্রতিটি মান যদি সমান হয় তাহলে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সমান হয়। যদি দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা হয় তাহলে m ইন্টু hm ইকুয়াল টু gm স্কোয়ার হবে। হ্যাঁ, অর্থাৎ গাণিতিক গড় ইন্টু তরঙ্গ গড় ইকুয়াল টু জ্যামিতিক গড় স্কোয়ার। হ্যাঁ, আর দুটি অশূন্য ও ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গাণিতিক গড় বড় হবে জ্যামিতিক গড়ের থেকে, জ্যামিতিক গড় বড় হবে তরঙ্গ গড়ের থেকে। তো এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, তো এরপরে আমরা হচ্ছে বিভিন্ন প্রমাণ দেখাইছে কখন am ইকুয়াল টু gm ইকুয়াল টু hm, অর্থাৎ আমরা এখানে যে উপপাদ্যগুলো পেলাম উপপাদ্যগুলোর প্রমাণ দেখাইছে। এগুলা বেশি ইম্পর্টেন্ট না তোমার প্রমাণ দেখানো। আচ্ছা, তো এই যে উপপাদ্যগুলো মুখস্থ রাখবা যে কোনো তথ্য সারির মানগুলো হতে গড় ব্যবধানের সমষ্টি শূন্যের সমান হয়। হ্যাঁ, কোনো তথ্য সারির মানগুলো হতে গড় ব্যবধানের সমষ্টি শূন্যের সমান হয়। এগুলো প্রুফ করছে নানাভাবে। উপপাদ্যগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট উপপাদ্য কোনটা এটা মুখস্থ রাখবা। ওকে, এই যে গড় মুনাফা হতে মুনাফার পার্থক্য যোগফল শূন্য হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে কোনো তথ্য সারির প্রতিটি মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই তথ্যগুলো জাস্ট লিখে নাও, খাতায় নোট করে নাও। প্রমাণ তোমার আসে না পরীক্ষায়, প্রমাণ আসে না। এই যে কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্র, এটা কিভাবে ক্ষুদ্র হয়েছে ওটা প্রমাণ করছে। ওকে,
তো এই উপপাদ্যগুলো মুখস্থ রাখবা। তারপর উপপাদ্য 3 কি? গাণিতিক গড় মূল ও মাপনে উভয়ের উপর নির্ভরশীল। এগুলো হচ্ছে উপপাদ্য। উপপাদ্য সবগুলো মুখস্থ রাখবা, জাস্ট কনসেপ্টটা মুখস্থ রাখলে হবে। হ্যাঁ, ওকে। তো উপপাদ্য এই যে দুটি ধনাত্মক রাশির জন্য এম গ্রেটার দ্যান ইকুয়াল জিএম গ্রেটার দ্যান ইকুয়াল এইচএম। ওকে, এই যে আর একটা ইনফরমেশন, কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা ম্যাথে চলে আসছি। ম্যাথ পার্ট। তো ম্যাথ পার্টে আমার ফরম্যাট 1-এ আমরা গড় নির্ণয় কিভাবে করব, am * hm = gm², এগুলো মনে রাখতে হবে। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে a + b / 2, জ্যামিতিক গড়ের সূত্র হচ্ছে √ab। হ্যাঁ, দুটি সংখ্যা যদি থাকে, দুইটা থাকে তখন হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লিকেবল, জাস্ট দুইটা সংখ্যা। এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র a + b / 2, জ্যামিতিক গড়ের √ab, আর তরঙ্গ গড়ের ক্ষেত্রে 2ab / a + b। হ্যাঁ, তো এখন আমরা ম্যাথে যাই। এই যে উদাহরণ 1, একটা উদাহরণ দেখলে আমরা বুঝবো সবগুলো একই। রহিম করিম অপেক্ষা ভালো ছাত্র। প্রথম সেমিস্টার পরীক্ষায় 50 নম্বরের মধ্যে রহিম করিম অপেক্ষা বেশি নাম্বার পায়। রহিম ও করিমের প্রাপ্ত নাম্বারের গাণিতিক গড় গুণিতক গড় নির্ণয় করে যথাক্রমে। আচ্ছা, এখানে গাণিতিক গড় আর গুণিতক গড় নির্ণয় করে এত পাওয়া গেছে 25 ও 15। তাহলে এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, একটা এ আর একটা কি বি। এখানে বলছে রহিম ও করিমের প্রাপ্ত নাম্বার নির্ণয় করো গ নাম্বারে, আর ঘ নাম্বারে বলছে তরঙ্গ গড় নির্ণয় করে গাণিতিক গড় গুণিতক গড় তরঙ্গ গড়ের মধ্যে সম্পর্ক উপস্থাপন করো। আচ্ছা, প্রাপ্ত নাম্বার যথাক্রমে এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, মানে 25 গ্রেটার দেন 15। ওকে, তো গাণিতিক গড়ের সূত্র বসায় আমরা করে ফেলবো a + b / 2। এখানে কত আসতেছে? a + b / 2। আর এখানে গুণিতক গড়ের সূত্র হচ্ছে √ab। হ্যাঁ, √ab। আর তোমার তরঙ্গ গড়ের হচ্ছে কোথায়? আচ্ছা, আচ্ছা, তো এখানে তরঙ্গ গড় চাই নাই। এখানে কি বলছে? রহিম ও করিমের প্রাপ্ত নাম্বার নির্ণয় করো। তো প্রাপ্ত নাম্বার আমার গাণিতিক গড় আর গুণিতক গড় দিয়ে পেয়ে যাব। ওকে, গুণিতক গড় বা জ্যামিতিক গড় দিয়ে পেয়ে যাব। তো এখানে তোমার মেইনলি a + b, যেহেতু আমরা প্রাপ্ত নাম্বার এখনো জানি না, তো এখানে আমরা পাইছি কি গাণিতিক গড় ও গুণিতক গড় নির্ণয় করে 25 ও 15 পাওয়া গেল। তার মানে গাণিতিক গড় হচ্ছে 25 = a + b / 2, a + b / 2। তো 25 × 50, তো এটা আমরা 1 নাম্বার পেলাম, মানে সমীকরণ পেলাম। আর গুণিতক গড় 15 ছিল, 15 × √ab। হ্যাঁ, তো √ab কে আমরা যদি ab² দিয়ে দিই তাহলে 15² হবে, তাহলে ab = 225। তো এখন এটা দিয়ে আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্র বসায় দেব, a + b হোল স্কয়ার - 4ab। তাহলে a + b সূত্র তো আমরা পাইছি, যে a + b = 50। তো এটা 50 বসায় দেব, 50 হোল স্কয়ার -4 × 225। ab সমান কত পাইছিলাম? 225। তো 2500 - 900 = 1600। তো a - b হোল স্কয়ার = 1600, a - b = 40। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো 1 ও 3 আমরা যোগ করে পাবো 2a = 90 বা a = 45 এবং a = 45। তো a এর মান আমরা সমীকরণ 1 এ বসাইলে পাবো 35 + b = 50। তো b = 50 - 45 = b = 5। তো রহিম ও করিমের প্রাপ্ত নাম্বার 45 ও 5। তো ওখানে গুণিতক গড় দেওয়া আছে আর গাণিতিক গড় দেওয়া আছে। তো এভাবে আমরা সমীকরণ বের করে আমরা সলভ করব। ওকে, তারপরে ঘ নাম্বারে বলছে যে গাণিতিক গড় গুণিতক গড় ও তরঙ্গ গড় কত হবে। তো আমরা জানি ওই যে সূত্রটা আমরা পড়ছিলাম am = hm = gm²। তো m = তো 25 পাইছি, তারপর হচ্ছে আমার gm = 15 পাইছি, স্কয়ার দিলাম। তো এখানে 25 × hm = 20, মানে 225। তো hm = 225 / 25 = 9। তো তরঙ্গ গড় এখানে 9। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পর্ক am > gm > hm, m × hm = gm হোল স্কয়ার। এটাই আমার সম্পর্ক। ওকে, যোগ বিয়োগ গুণ বিষয়ক অঙ্ক থাকে, তো এই টাইপের অঙ্কগুলো বেশি আসে না, এগুলো জাস্ট
তোমার দেখে গেলেই হবে। হ্যাঁ, তো এখানে মেইনলি তোমার বলছে যে প্রথম নিবেশনের গাণিতিক গড় 15 নির্ণয় করা হলো, গাণিতিক গড় 15, আর পর প্রতিটি মানকে 5 দ্বারা গুণ করে 20 যোগ করে একটি নতুন নিবেশন তৈরি করা হলো। আচ্ছা, এবং দ্বিতীয় নিবেশনে প্রতিটি মান হতে 3 বিয়োগ করে বিয়োগফলকে 5 দ্বারা ভাগ করে নতুন নিবেশনের গড় 15 পাওয়া গেল। আচ্ছা, এখানে কোশ্চেন কি, প্রথম নিবেশনে নতুন নিবেশনের গড় নির্ণয় করো, তারপর হচ্ছে গড়ের মূল ও মাপনের প্রভাব সম্পর্কে বিশ্লেষণপূর্বক ধারণা দাও। আচ্ছা, তো এখন দেখো যে এখানে গড় কত দেওয়া আছে, 15, x বার সমান 15 দেওয়া আছে। তো আমরা একটা নতুন চলক ধরবো ডিআই, যেখানে মূল হচ্ছে তোমার 20, মূল কত 20 এবং মাপনী 5, মূল 20 এবং মাপনী 5। মাপনী হচ্ছে কি তোমার গুণ করে যেটা, আর মূল কি তোমার যোগ যেটা হইতেছে, 20 যোগ করতেছে আর 5 দ্বারা গুণ করতেছে। হ্যাঁ, তো এখানে দেখো আমার যে কথাটাকে আমি একটা সমীকরণ সূত্রে নিয়ে আসবো। কিভাবে সূত্রে নিয়ে আসবো? উহার প্রতিটি মানকে 5 দ্বারা গুণ করে, এই যে উহার প্রতিটি মান হচ্ছে xi কে 5 দ্বারা গুণ করে 20 যোগ করে একটি নতুন নিবেশন, এই যে 20 যোগ করে একটি নতুন নিবেশন তৈরি করলাম। এই যে আমি কথাটাকে আমি সূত্রে কনভার্ট করে ফেললাম। ওকে, এখন আমি আমার সূত্রটা বসাবো আস্তে আস্তে। তো বা ডিআই ডিভাইডেড বাই এন, প্রত্যেকটাকে এন দ্বারা ভাগ করব, আর এটা হচ্ছে সামেশন অফ 5xi প্লাস 20 সূত্রের জন্য প্রত্যেকটা আবার এন দ্বারা ভাগ করব। 5 যেহেতু তোমার কনস্ট্যান্টকে আমরা সামেশনের বাম পাশে আনবো। হ্যাঁ, তারপরে 20 কে তোমার এন দিয়ে গুণ হবো, এই যে যেহেতু এ সামেশন অফ এ ইকুয়াল টু এন। হ্যাঁ, এটা একটা সূত্র। তো এখানে আমরা ডি বার সমান সমান প্রত্যেকটা এন কেটে দিলে আমরা ডি বার সমান সমান 5x বার প্লাস 20 পাইতেছি। তো ডি বার সমান সমান 5x বার সূত্র, x বার সমান কত ছিল 15, তো 15 বসায় দিলাম, 15 ইন্টু 5 প্লাস 20, 75 প্লাস 20 ইকুয়াল টু 95। হ্যাঁ, নতুন চলকের গড় আমরা এভাবে বের করব। মূল আর ম্যাপনি আগে সিলেক্ট করব, যেটা বলছে ওটা আগে সূত্রে কনভার্ট করব, তারপরে আস্তে আস্তে আমরা সলভ করব। হ্যাঁ, ওকে, তো এখানে দেখো দ্বিতীয় তোমার নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় তো 15 এবং নতুন চলক এত। তো এখানে বলছে যে দ্বিতীয় নিবেশন প্রতিটি মান থেকে 3 বিয়োগ করে বিয়োগফলকে 5 দ্বারা ভাগ করে। তো 3 বিয়োগ করে, এই যে প্রতিটি মান হতে 3 বিয়োগ করে এবং বিয়োগফলকে 5 দ্বারা ভাগ করে। তো বিয়োগ যেটা করতেছি বা যোগ বা বিয়োগ যেটা করতেছি সেটাকে আমরা বলি মূল, আর গুণ বা ভাগ যেটা করতেছি সেটাকে আমরা বলি মাপনী। হ্যাঁ, তো এখানে মাপনী 5 আর মূল হচ্ছে 3। তো তারপর হচ্ছে আমরা সূত্র কনভার্ট করব, মানে আর গুণন করলাম, এখানে 5 মিউ ওয়াই, এটা হচ্ছে মিউ চিহ্ন, এটাকে আমরা মিউ বলি, 5 মিউ ওয়াই xi মাইনাস 3। তো xi এর মানটা এপাশে বের করলাম, প্রত্যেকটা এন দিয়ে ভাগ করলাম, দেখো প্রত্যেকটা এন দিয়ে আলাদাভাবে ভাগ করলাম। তো x বার সমান সমান 5 মিউ প্লাস 3। তো মিউ বারের মান কত পাচ্ছি? 78 পাইছি। হ্যাঁ, নতুন নিবেশনের গড় হচ্ছে মিউ বার সমান সমান 78। ওকে, তো 75 প্লাস 3 ইকুয়াল টু 78। তো নতুন নিবেশনের গড় 78। আচ্ছা সরি, মিউ বার সমান এখানে 15 ছিল, 15 হচ্ছে তোমার কি গাণিতিক গড়, নতুন নিবেশনের গাণিতিক গড় 15। তো এখানে মিউ বার সমান 15, ওখানে এক্স বার ছিল, এখানে মিউ বার দিছি যেহেতু এটা নতুন নিবেশন আর কিছু না। হ্যাঁ, ওখানে গাণিতিক গড় এর জন্য এটা দিছি। ওকে, তো প্রভাব আছে, তো এটা মূল মাপনীর অঙ্ক। এখন আমরা হচ্ছে সিরিজের অঙ্কে যাব, ফরম্যাট 3 সিরিজের ম্যাথে যাব। তো সিরিজের ম্যাথে মূলত তোমার প্রগমন বা সমান্তর সিরিজের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমার গড়ের সূত্র মধ্যমার সূত্র তো আমরা জানি, নতুন চলকের সূত্রও জানি যে ডিআই সমান সমান xi মাইনাস প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর ডিভাইডেড বাই সাধারণ অন্তর। হ্যাঁ, আর উত্তর যাচাইয়ের ক্ষেত্রে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 হচ্ছে গাণিতিক গড় হবে। তো চলক x এর গড় হচ্ছে নির্ণয় সূত্র এটা, x বার ইকুয়াল টু a প্লাস c d বার। ওকে, আচ্ছা, তো এখানে দেখো তথ্য সারি দেওয়া আছে, প্রথম তথ্য সারি এত, দ্বিতীয় তথ্য সারি এত। তো এখানে যেহেতু তোমার মাঝখানে ইনফরমেশন গুলো দেওয়া নাই, তখন হচ্ছে আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আমার মনে করতে হবে প্রথম তথ্য সারির চলক x এর মান xi সমান সমান 11, 13, 15 এরকম। হ্যাঁ, তো xi আমরা সূত্রটা বসায় দিব, নতুন চলকের সূত্র xi মাইনাস a হচ্ছে মূল। হ্যাঁ, মূল কিভাবে বের করব? প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর,
প্রথম পদ কত ছিল আমার 11, সাধারণ অন্তর কত, এই দুইটার পার্থক্য 11 13 13 15, মানে পার্থক্য 2 করে আছে। হ্যাঁ, তাহলে আমার মূল হচ্ছে 9, তো এটা হচ্ছে 9 বসালাম। আর মাপনী হচ্ছে 2, মাপনী কত 2। তো মাপনী হচ্ছে মূলত সাধারণ অন্তরটাই হচ্ছে মাপনী আমার এখানে। তো সাধারণ অন্তর কত 2, তো xi মাইনাস 9 ডিভাইডেড বাই 2। তো এখানে আমার টোটাল 57টা আছে, তো 57 মাইনাস 9 ডিভাইডেড বাই 2। তো আমার মেইনলি কত পাচ্ছি 24, যে প্রথম 24টি স্বাভাবিক সংখ্যার ধারা। হ্যাঁ, 1 2 3 24 অন্তর আমরা কত পাচ্ছি, প্রত্যেকটা এক একটা করে অন্তর নির্ণয় করতে হবে। প্রথমে 11 মাইনাস 9, 11 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, তারপরে 13, 13 মাইনাস 9, 9 কি এটা তোমার মূল, 13 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, এভাবে প্রত্যেকটা 1 2 3 24 আসতেছে, যা আমার প্রথম 24টি স্বাভাবিক সংখ্যার ধারা। তো প্রথম 24টি স্বাভাবিক সংখ্যার আমরা গাণিতিক গড়ের সূত্র জানি n+1 ডিভাইডেড বাই 2, তো 24 + 1 ডিভাইডেড বাই 2 = 12.5। হ্যাঁ, তো 12.5। তো চলক x এর গাণিতিক গড় আমরা কিভাবে বের করব, a + cd বার। তো a সমান মূল কত ছিল 9, তারপর হচ্ছে c সমান 2 ছিল, d বার সমান আমরা কত পেলাম 12.5 পেলাম। তো গাণিতিক গড় হচ্ছে 34। ওকে, এই টাইপের ম্যাথ খুব কম আছে, অতটাও ইম্পর্টেন্ট না, বাট দেখে যেতে পারো ফরম্যাট, এই ফরম্যাটের ম্যাথগুলো। হ্যাঁ, এই ফরম্যাট দেখলাম, ম্যাথগুলা মোটামুটি দেখলাম। আচ্ছা, এখন ফরম্যাট 4-এ যাব। এখন আমরা হচ্ছে সম্মিলিত গড় বের করব। সম্মিলিত গড়ের মধ্যে হচ্ছে তোমার সম্মিলিত জ্যামিতিক গড়ের সূত্র হচ্ছে n1 × x বার n2 + x বার n2 × x বার n1 + n2। ওকে, আর জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র অ্যান্টিলগ n1 log g1 n2 log g2। তো এগুলো মুখস্থ রাখতে হবে। তো এখানে দেখো একটা ম্যাথ আছে যে জামাল ও কামাল দুই ভাই, তাদের দুইটি দলের গড় বয়স যথাক্রমে 16 আর 11, আর নির্দিষ্ট শ্রেণীতে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, এবং তাদের মধ্যে ছাত্রদের গড় ওজন 70, ছাত্রীদের গড় ওজন 55। তো গড় বয়স বের করতে বলছে, একত্রিত গড় বয়স। তো একত্রিত গড় বয়স বের করার ক্ষেত্রে এখানে 16 21 এগুলো হচ্ছে তোমার চলক x1 x2। হ্যাঁ, আর n1 n2 = n ধরলাম। তো দ্বিতীয় দলের ছাত্র সংখ্যা n2 ধরলাম, গড় বয়স ধরলাম x2। তো এখানে n1 মানে সূত্রটা বসায় দেব, n1 × x বার 1 n2 × x বার 2। হ্যাঁ, তো x বার 1 = 16, x বার 2 = হচ্ছে 21। তো বসালাম, তো আসতেছে কত তোমার 18.5। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একত্রিত গড় বয়স। আচ্ছা, তো এই ফরম্যাটের ম্যাথ আমাদের আর দেখার দরকার নেই, এটা দেখতে পারো। আচ্ছা, এই যে কর্মচারীদের সংখ্যা এখান থেকে মাঝে মধ্যে আসে ম্যাথ, এই টাইপের ম্যাথ আসে। তো এখানে বলছে যে 4 মাসের বেতনের সম্মিলিত জ্যামিতিক গড় নির্ণয় করো এবং বক্তব্যের যথার্থতা নির্ণয় করো, এই টাইপের ম্যাথ একটা করে আসে। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা দেখি। যে জনাব রফিক বললেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে পুরুষ ও মহিলা কর্মচারীদের মধ্যে লিঙ্গ বৈষম্য আছে। হ্যাঁ, তো এই উদ্দেশ্যে তিনি ফ্যাক্টরির প্রাপ্ত তথ্য তুলে ধরেন। শ্রমিক গার্মেন্টস ফ্যাক্টরিতে পুরুষ ও মহিলা কর্মচারীদের মাসিক গড় বেতন 1260 960, অর্থাৎ এখানে মাসিক গড় বেতন দেওয়া আছে, পুরুষ ও মহিলার কম্পারেটিভলি দেওয়া আছে, বেতন টাকায় দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব, প্রত্যেক কর্মচারীদের জ্যামিতিক গড় বের করব। পুরুষ কর্মচারীদের আলাদা জ্যামিতিক গড়, মহিলা কর্মচারীদের আলাদা জ্যামিতিক গড়। তো এখানে কত ছিল 13 14 12 15। তো 13 14 12 15, তারপরে 1/n। হ্যাঁ, 1/4। সেম ভাবে 10 11 8 12 1/4। আমার কত পাচ্ছি 13.45 আর 10.4। হ্যাঁ, তো এখন পুরুষ ও মহিলাদের 4 মাসে সম্মিলিত জ্যামিতিক গড় আমরা বের করব কিভাবে, n1 × log 1 log g1 আর n2 log g2 n1 + n2। তো n1 + n2 এখানে কত 4 + 4, দুইটাই তো 4। হ্যাঁ, তারপর হচ্ছে 4 × log 13.45, এটা পাইছি, আর এখানে 10.24। তো এটা জাস্ট ক্যালকুলেটরের জিনিস, আর কিছু না। আর অ্যান্টিলগ বের করবো আমি প্রত্যেকবার বলছি শিফট প্লাস লগ, এটাই হচ্ছে অ্যান্টিলগ। হ্যাঁ, একদম অ্যান্টিলগ একদম শেষে, এটা আগে নির্ণয় করে নিবা, প্রত্যেকটা লগের মান বসায় নিবা। 8.53 আসতেছে, ডিভাইডেড বাই 8 দিয়ে তারপর হচ্ছে যে মানটা বের হবে ওইটার অ্যান্টিলগ করবে, অ্যান্টিলগ করবা, শিফট প্লাস লগ দিলে তোমার অ্যান্টিলগ বের হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে বক্তব্যের সঠিকতা
মানে নির্ণয় করতে বলছে, নিয়ে বলছে যে লিঙ্গ বৈষম্য আছে। তো এটা আমি সম্মিলিত গড় বের করার মাধ্যমে বের করব। তো পুরুষ কর্মচারীদের সংখ্যা, মহিলা কর্মচারীদের সংখ্যা n1 n2, গড় বেতন x⁻1 x⁻2। তো প্রত্যেকটার মান বসায় দিব, সম্মিলিত গড়ের সূত্র বসাবো, সূত্র বসায় এখানে 1200 দিয়ে আমরা এখানে 1200 প্রত্যেকটার মান বসাবো, মান বসায় 1 2 করে এখানে n1 বা সমান 4n2 আসতেছে। হ্যাঁ, তো n1 ইন্টু n2 সমান 4:1 আসতেছে। পুরুষ কর্মচারীদের সংখ্যা তার মানে 4 ডিভাইডেড বাই 4 ইন্টু প্লাস 1 ইন্টু 100 দিলে আসতেছে পুরুষ কর্মচারীদের সংখ্যা। আর মহিলা কর্মচারীদের সংখ্যা আসতেছে 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 দিয়ে ইন্টু 100 দিয়ে গুণ করলে 20%। অর্থাৎ পুরুষ কর্মচারীদের সংখ্যা মহিলা কর্মচারীদের সংখ্যা 4 গুণ, অর্থাৎ লিঙ্গ বৈষম্য আছে, এটা প্রমাণিত। হ্যাঁ, তো এটা আমরা সম্মিলিত গড় দিয়ে বের করব এরকম বক্তব্য যদি চাই। ওকে, তো ফরম্যাট 5 আমার দেখার দরকার নেই, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ছোট ছোট ম্যাথ পারবা এমনিতেই। আচ্ছা, তো আমরা তরঙ্গ গড়েরটা করছি, এটা হচ্ছে ভার আরোপিত তরঙ্গ গড়, সেম ম্যাথ, সেম জিনিস। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফরম্যাট 7টা দেখব, প্রচুরক, চতুর্থক, দশমক ও শতমক নির্ণয়। তো এটা অলরেডি আমরা দেখে আসছি, যে একটা ম্যাথ করছি, এখন আমরা ডাইরেক্ট সূত্র দেখব আর ম্যাথ করব। হ্যাঁ, তো প্রয়োজনীয় তথ্য সূত্র কি, মানে x বার গাণিতিক গড়ের সূত্র, শ্রেণীকৃতর ক্ষেত্রে fi(xi) ডিভাইডেড বাই n, মানে সূত্রগুলো যা আমরা পড়ছি তাই। হ্যাঁ, তো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের সূত্র হচ্ছে anti-log summation of log x ডিভাইডেড বাই n। আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সেম anti-log summation of, যেখানে জাস্ট f গুণ হবে, অর্থাৎ গণসংখ্যাটা গুণ হবে। ওকে, তরঙ্গ গড় n ডিভাইডেড বাই summation of 1 ডিভাইডেড বাই x। আর এখানে যদি শ্রেণীকৃত থাকে এখানে summation of fi হবে। ওকে, এখানে দেখো চতুর্থকের নির্ণয় সূত্র দেওয়া আছে। তো এখানে Q2 বা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমা নির্ণয় সূত্র দেওয়া আছে n+1 ডিভাইডেড বাই 2, প্রথম চতুর্থক n+1 ডিভাইডেড বাই 4, তৃতীয় চতুর্থক এখানে জাস্ট 3 গুণ হবে। হ্যাঁ, দশমক হলে 10 দিয়ে ভাগ হবে, তারপর শতমক হলে 100 দিয়ে ভাগ হবে। এই জিনিসগুলো আমরা আগেই দেখছি, এখন আমরা ম্যাথে যাব, ডিরেক্ট ম্যাথে যাব, এই ঘোড়ার ডিমান্ড দেখবো না। ওকে, প্রচুরক শ্রেণী নির্ণয় করছে। আচ্ছা, প্রচুরক শ্রেণীর কোনো ম্যাথ দেওয়া নাই, সরি শতমক দশমক এগুলোর কোনো ম্যাথ দেওয়া নাই। ওই ম্যাথগুলো আমরা আগে যেগুলো করছি না ওগুলোই প্র্যাকটিস করবা। তো এখন আমরা ফরম্যাট 8-এ যাব, এখানে মধ্যমা নির্ণয় তালিকা, মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আগেই দেখছি। তারপর অজীব রেখা অঙ্কন, অজীব রেখার ক্ষেত্রে তোমার হচ্ছে নিচে হচ্ছে শ্রেণীর উচ্চসীমার, এখানে তোমার ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে তারপর অজীব রেখা নির্ণয় করতে হবে। ওকে, এখানে সেম জিনিস, এগুলো আমরা দেখে আসছি। আচ্ছা, এখানে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করো। লুপ্ত গণসংখ্যা নির্ণয়, এটা নতুন জিনিস। লুপ্ত গণসংখ্যা নির্ণয় কিভাবে করতে হবে, প্রথমে কেন্দ্রীয় মান গণসংখ্যার যোগফল, তারপর হচ্ছে f(x), হ্যাঁ, গণসংখ্যা গুণ কেন্দ্রীয় মান দিয়ে n = 35 প্লাস f1, এটা হচ্ছে আমার লুপ্ত গণসংখ্যার সূত্র। তারপর হচ্ছে f(x) = 650, মানে টোটালটা গুণ করে, মানে যোগ করে, তারপর হচ্ছে 25 f1। হ্যাঁ, যেহেতু এটার গুণফল কত হচ্ছে 25 f1, আর এখানে আলাদা কত f1 আছে, তার মানে এটা হচ্ছে লুপ্ত। এই লুপ্তটাই বের করতে হবে, f1টা বের করতে হবে, লুপ্ত গণসংখ্যা f1। তো চলো, এখন আমরা যেহেতু পেয়ে গেছি, এখন আমরা লুপ্ত গণসংখ্যা বের করব। তো গড় সমান সমান f(x) ডিভাইডেড বাই n। তো গড় কত পাইছিলাম 22, f সমান সমান সামেশন অফ f সমান সমান 650 পাইছিলাম, x সমান সমান 25 f1, এখানে 35 প্লাস f1। তো এটা আমরা আর গুণন করলাম, আর গুণন করে পাইতেছি 22 ইন্টু 35 প্লাস f1, 650 প্লাস 25 f1। হ্যাঁ, তো এটা তোমার যোগ করে পাইতেছি 770 প্লাস 22 f1
এখানে মেইনলি তোমার গুণ হয়েছে 22 ইন্টু 35 ইকুয়াল টু 770, আর এখানে 22f1 হয়েছে 650 প্লাস 25f1। তো এখন f1 গুলো আমরা একসাথে করে ফেললাম, মানগুলোকে আলাদা করে ফেললাম। তো 3f1 ইকুয়াল টু 120, f1 ইকুয়াল টু 40। তো লুপ্ত গণসংখ্যা এভাবে আমরা নির্ণয় করব। ওকে, এরপর জ্যামিতিক গড় নির্ণয় করছে। তো জ্যামিতিক গড় দেখো, নির্ণয়ের ক্ষেত্রে গণসংখ্যার যোগফল fi log xi, তারপর fi ডিভাইডেড বাই xi, এগুলো যা যা লাগে আগে বের করে নিয়েছে। বের করে নিয়ে তারপর আমার মান বসাইছে 99 অর্থাৎ fi log xi ডিভাইডেড বাই n সমান 75। তারপর অ্যান্টি লগ কি, শিফট প্লাস তোমার লগ, এটাই হচ্ছে অ্যান্টি লগ। তো মানগুলো বের করে শিফট প্লাস তোমার লগ দিয়ে দিলে অ্যান্টি লগ বের হয়ে যাবে। তো অ্যান্টি লগ আসবে 21.27। আর তরঙ্গ গড়ের ক্ষেত্রে n ডিভাইডেড বাই fi xi, হ্যাঁ, সামেশন অফ fi xi। তো n সমান 75, সামেশন অফ fi তো আমরা পাইছি, সামেশন অফ fi xi সমান তো এখানে মান পাইছি, এটা বসাই দিলাম, বসাই দিয়ে আসতে চাই 20.36। এভাবে আমরা জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় নির্ণয় করব। ওকে, তো এখানে লুপ্ত গণসংখ্যা আবার আছে। তো লুপ্ত গণসংখ্যা যেগুলো নাই ওগুলা f1 f2 f3 দিয়ে যোগ করে দেব, ক্রমযোজিত গণসংখ্যা ভাবে যোগ হবে। যোগ করে তারপর সূত্র বসানোর মাধ্যমে লুপ্ত গণসংখ্যা বের করব। এত কমপ্লিকেটেড ম্যাথ আসে না, তো এগুলো না দেখলেও চলবে। হ্যাঁ, এখানে মেইনলি মধ্যমা, গড় মধ্যমা, প্রচুরক আমি তোমাকে বলি, এখানে কয়েকটা টাইপ আমরা দেখছি। এখানে মেইনলি যে টাইপগুলো দেখছি এটার মধ্যে গড়, মধ্যমা, প্রচুরক, শ্রেণীকৃত, অশ্রেণীকৃত এটা দেখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা দেখব। তারপরে চতুর্থক, শতমক, দশমক নির্ণয়। তারপর হচ্ছে জ্যামিতিক গড়, গাণিতিক গড়, আর তরঙ্গ গড়, এই টাইপের ম্যাথ। আর লাস্ট হচ্ছে তোমার অজীব রেখা দেখে রাখতে পারো। হ্যাঁ, তো এগুলোর উপর আমি মেইনলি ফোকাস দিয়েছি, এই যে তিনটার উপর ফোকাস দিয়েছি। এই টাইপ ম্যাথ তোমার এক্সামে আসবে। আর বাকি যেগুলো দেখলাম যে উপপাদ্য, তারপর প্রমাণ করো, ওগুলো আসলে ওইভাবে আসে না। তোমার যা যা ইম্পর্টেন্ট আমি বলে দিছি, এই টাইপের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সলভ হয়ে যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।